তার মানে ওনারা জানেন শরীফ ওসমান হাদির হত্যাকারী কে, কিন্তু ওনারা সেটা বলছেন না। যেখানে এনসিপির সভাপতি বলেছেন যে ডিপ স্টেট শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত, আর যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা প্রাক্তন, উনি বলছেন ডিপ স্টেটকে তিনি চোখে দেখেছেন, কথা বলেছে, তাহলে তারা শরীফ ওসমান হাদির হত্যাকারী কে এটা জানেন, জড়িত কে, এখনো নাম বলছেন না। আমার কাছে এটা আমি দুঃখ পেয়েছি, আমি খুবই দুঃখ পেয়েছি, কেননা তারাই তো শরীফ ওসমান হাদির হত্যার বিচার সবচেয়ে বেশি জোরালো কণ্ঠে তারাই চেয়েছেন, এবং তাদের সাথে সাথে আমরাও কণ্ঠ মিলিয়েছি এবং আন্দোলনও করেছেন তারা, এমনকি একটা আলটিমেটামও দিয়েছিলেন ইনকিলাব মঞ্চ ইলেকশনের আগে। তাহলে তারা জানা সত্ত্বেও ডিপ স্টেট জড়িত জানা সত্ত্বেও তারা চুপ করে থেকে আন্দোলন করছিলেন, নামটা বলছিলেন না। এই আন্দোলনের মধ্যে কোথাও তো বলেন নাই কে জড়িত কারা জড়িত। আমরা ধরে নিয়েছি যে তারা এটা কথার কথা বলছিলেন তখন, কিন্তু এখন তো তারা বলছেন ডিপ স্টেটের সাথে তাদের কথা হয়েছে এবং সেটা আরো আগে অ্যাপ্রোচ করেছিল, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এইবার আসেন ডিপ স্টেটের ঘটনাটা। ডিপ স্টেট সরকারের গভীরে বা রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা কোনো শক্তি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি বা ব্যক্তিবর্গ, এমন কোন একটি সংঘ যারা রাষ্ট্রের নিয়মকানুনকে প্রভাবিত করে, নিজেদের ইচ্ছামতো রাষ্ট্রকে দেশে এবং দেশের বাইরের পৃথিবীর যে কোনো দেশে তারা থাকতে পারেন। এই ডিপ স্টেট শব্দটা তো এখান থেকে আবিষ্কৃত না, এটা তো পশ্চিমা শব্দ, এবং আমেরিকাতে এই শব্দটা প্রচলিত, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই শব্দটা প্রচলিত, বিশেষ করে শক্তিশালী দেশগুলিতে ডিপ স্টেট নামক একটি অদৃশ্য শক্তির কথা লোকে বলে। এখন আমাদের দেশেও যদি এটা থেকে থাকে, অথবা এটাও তারা বলেছেন, আমি যেটা পড়েছি যে এখানে বিদেশিও ছিল, ওনারা না আধিপত্যবাদের বিরুদ্ধে, ওনারা না বলেছেন বিদেশি আধিপত্যবাদ সহ্য করা হবে না, পিন্ডি না, দিল্লি না, তাই না, সব না, তাহলে এই বিদেশিরা কোথাকার ছিল? এরা কারা যারা তাদেরকে গিয়ে বলেছে যে আপনারা থাকেন, আপনাদেরকে রাখবো? কাউকে রাখা না রাখা এটা তো জনগণের বিষয় হওয়ার কথা। তারা তো সবসময় বলেছেন যে জনগণের অভিপ্রায়ে তারা সবকিছু করছেন, জনগণই সবচেয়ে বড়, জনগণের অভিপ্রায় ইউনূস সাহেবের সরকার হচ্ছে, জনগণের অভিপ্রায়ে বলেছেন। কিন্তু তাদের প্রেস সচিব কথায় কথায় বলতেন তারা ম্যান্ডেট পেয়েছেন। এই ম্যান্ডেট তাহলে তাদেরকে কে দিয়েছিল, জনগণ নাকি এই ডিপ স্টেট? কারণ জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাওয়ার লোক ডিপ স্টেটের সাথে কথা বলবে কেন? তারা তো জানে জনগণ তাদের সাথে আছে। আর ডিপ স্টেট কোন জনগণকে রিপ্রেজেন্ট করে যে তারা এই সরকারকে থাকবে নাকি থাকবে না এই প্রস্তাবাদি দেয়? আবার একটা মজার ব্যাপার দেখেন, বুঝলাম তার আমাদের জনগণকে এই ধরনের রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো বিদেশি শক্তি, উনি বলেছেন সেখানে আসিফ যে বিদেশিও ছিল, বিদেশি তো আর আমাকে রিপ্রেজেন্ট করতে পারে না। আর উপদেষ্টা হয়ে একটা বিদেশি শক্তির সাথে এই কথা বলা যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন অথবা থাকবেন না, উনি তো উপদেষ্টার শপথ ভঙ্গ করেছেন। ওনার তো জনগণের প্রতিনিধিত্ব করার কথা। আর ওনাকে একটা লোক এখানে এসে বলতেছে, এটা ধরুন অন্য কোনো দেশের লোক, আপনাকে রাখবো, আপনি রাজি হন, বা শর্ত দিচ্ছে, আর উনি তাকে পুলিশের হাতে না দিয়ে অন্তত পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে তাকে পার্সোনা নন গ্রাটা করে তাকে এই দেশ থেকে বের করে দেননি কেন? এগুলা প্রশ্নের জবাব আমরা পাবো না জাকির, জনগণও কোনোদিন পাবে না। এগুলা তারা এইভাবে বলবেন কারণ তারা এক একজন আরেকজনের আয়নার প্রতিবিম্ব হয়ে গিয়েছেন। তারা বলছেন, কিন্তু সেটি পুরনো রাজনীতির যে মানে একটা চেহারা, পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে এক ধরনের প্রতারণামূলক বক্তব্য, পুরনো রাজনৈতিক নেতৃবৃন্দের যে দেশি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলানো, এগুলোই তো তাদের অভিযোগ ছিল না নতুন বন্দোবস্তে। কিন্তু আমরা দেখলাম তাদের নতুন বন্দোবস্ততেও নতুন বিদেশি, নতুন ডিপ স্টেট, নতুন লোকজন, কিন্তু সেই পুরনো কাহিনী। আমরা একটা ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম, তো সেই বিজ্ঞাপনে একটা নারকেল তেল, তো নারকেল তেলে ওই বিজ্ঞাপনের মধ্যে একজন বয়স্ক লোক এসে বলে, মা ও মেয়ের এত চুল, এমন পরিবারই তো খুঁজছিলাম। এখন তো অবস্থা ওই রকম, সকল সরকারের এত ডিপ স্টেট, এমন সরকারই তো খুঁজছিলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? ওনাদের তো নতুন কাহিনী করার কথা ছিল, ওনাদের সময় তো কোনো কিছু ডিপ থাকার কথা ছিল না। তার মানে ওনারা আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ভঙ্গ করেছেন, এবং আমাদের সঙ্গে এক ধরনের, শব্দটা শুনতে খারাপ লাগবে, আমরা প্রতারিত অনুভব করছি। কারণ আমরা ভেবেছিলাম আমাদের একটা গান আছে আয়ুব বাচ্চুর, বাংলাদেশ নামে, সেখানে একটা লাইন আছে, তুমি বুড়ো খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। আমরা তো ভেবেছিলাম বুড়ো খোকাদের এই ভুলের ইতিহাসটা এবার শুদ্ধ করবেন তারা নতুন বন্দোবস্তের ভিতর দিয়ে। তারা বলেছেন না নতুন বন্দোবস্ত, আমরা তো দেখলাম তুমি ছোট খোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস। তাহলে বুড়ো খোকার সাথে ছোট খোকার কি মিল? একই তো মিল। আমার আর কিছু বলার নাই, আমি হতাশ, আমি বিব্রত, আমি নিন্দা প্রকাশ করছি, আমি প্রতিবাদ করছি, আমি জনগণ হিসেবে অসহায়ত্ব বোধ করছি, এবং আমি জনগণ হিসেবে সেই পুরনো জায়গাতে ফিরে গিয়েছি যখন আমাদের আসলে কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে ডিপ স্টেট।
ডিপ স্টেট নিয়ে আরো কথা আমরা শুনতে চাই। তুষার ভাই, আপনার কাছে আমি আসবো আবার। আমি এরপর যে অভিনয় রাজাকের কাছে আসতে চাই। রাজাকি ভাই, ডিপ স্টেটের নাম বলতে আসলে সমস্যাটা কোথায়? যে কারা আসলে ডিপ স্টেট, দেশি বিদেশি বলা হচ্ছে। তুষার বাকি রাখছে কি আমি যে বলবো এই ডিপ স্টেট নিয়ে? না, সংবিধান কি ডিপ স্টেট এলাও করে রাজ্জাকি ভাই? আসি সংবিধানে পড়ে আসি। আবার আপনার এখানে সংবিধান আছে। না সংবিধানে এখানে যা আছে এটা সবই হলো বাংলাদেশি লোকের কাজ। হ্যাঁ, তাহলে এখানে ডিপ স্টেটের কথা কিছু বলা নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? আসলো কোত্থেকে সেটা হলো বিষয়। এখন দেখেন, আসলে কি ডিপ স্টেট তো সবাই বোঝে, আজকাল কিন্তু আমরা সাধারণ লোকে কম বেশি বোঝে। ডিপ স্টেট আসলে কি এটা একটু বলা দরকার। ডিপ স্টেট হইলো স্টেটের মধ্যে স্টেট, অর্থাৎ একটা একটা স্টেট হইলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্র চালায়, আর দায়িত্ব পান নাই এমন কিছু ব্যক্তি রোল প্লে করেন এবং ওই যে দায়িত্ব যারা পেয়েছেন রাষ্ট্র চালানোর জন্য তাদের উপরে তারা প্রভাব ফেলতে পারেন। এই যে প্রভাব ফেলার ক্ষমতা, যারা এই মানে রাষ্ট্র চালানোর দায়িত্বে নাই কিন্তু প্রভাব ফেলার ক্ষমতা আছে, এদেরকে ডিপ স্টেট বলে। এখন এই ডিপ স্টেট কিন্তু এই যে তুষার যেটা বললো পশ্চিমা শব্দ, হ্যাঁ আমরা ওই দিক থেকে এই শব্দটা আমাদের কাছে আসছে। তো এখন এই ডিপ স্টেটের ভিতরে আসিফ মাহমুদের যে কথা, তাতে মনে হয় দেশি এবং বিদেশি সদস্য ছিল তার বক্তব্যে। তার বক্তব্যে আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছে যে 29 সাল পর্যন্ত তারা ইচ্ছা করলে থাকতে পারতো, সাবজেক্ট টু কন্ডিশন যে ডিপ স্টেট যে প্রস্তাবগুলো দিছে সেগুলো মেনে নিলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারা থাকতে পারেনি বলতে হয় তারা রাজি হন নাই, আর নয় তাদেরকে বলছে তোমরা যদি ডিপ স্টেটে আমরা যেটা বলতে সেটা যদি না শোনো তাহলে তোমরা নির্বাচনের দিকে আগাও। এটা আমার ধারণা বলতেছি। এবং ফাইনালি নির্বাচনে গেল। তাহলে নির্বাচনের পর যারা আসলো এরা তো নির্বাচন করে সরে গেল, ডিপ স্টেটের কথা তারা মানে নাই বিধায়। এবং ডিপ স্টেট কি কি শর্ত দিছিল সেগুলো কিন্তু তারা বলে নাই, এখনো বলে নাই যে কি কি শর্ত দিছিল। বলছে ডিপ স্টেট তো বলছে থাকতে পারতেন 29 পর্যন্ত। এখন কিছু আমরা যেটা পেয়েছি তারা সেটা বলতে চাচ্ছে 29 পর্যন্ত যদি তারা থাকে তাইলে পরে বিএনপির যারা আছে, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে, সেই মামলা মোকদ্দমাগুলোর মোটামুটি একটা জাজমেন্ট হয়ে যাবে। যারা মোস্ট ইম্পর্টেন্ট, যারা আজকে যারা নির্বাচিত করে যারা ক্ষমতায় আসে তাদের তো অনেকেই আসতে পারতো না যদি 29 সাল পর্যন্ত তারা থাকতে পারতো। তাহলে যে ডিপ স্টেটের প্রস্তাবটা কি এরকম ছিল যে বিএনপিকে মাইনাস করা হোক? মানে আমরা তো পরিষ্কার না বিষয়টা, না যেহেতু বলা বিস্তারিত তো জানা যায়নি। যতটুকু জানা গেছে, হ্যাঁ বিএনপির মামলা ছিল, সেই মামলাগুলোর যাতে রায় হয়ে যায়। রায় হয়ে যায়। তা রায় হয়ে গেলে তো আপনি দণ্ডপ্রাপ্ত হবেন, এবং 2 বছরের অধিক দণ্ডপ্রাপ্ত হইলে তো সেই লোকটা নির্বাচনে কন্টেস্ট করতে পারে না। তাহলে ডিপ স্টেটের রোলটা কি ছিল? ডিপ স্টেট কি এইটাই চাইছিল? তাহলে তারা ব্যর্থ হয়েছে। তা এখন সেইটা তারা এখন নির্বাচনের পরে এখন এই যে কথাটা বললো ডিপ স্টেট, ডিপ স্টেটটা কারা, কি, এটা সেটা তো বলে অদৃশ্য নাই একটি সে। বিষয়। সে তো বলে কি নাই। বলেনি, কিন্তু কেউই বলছে না। কেউই বলছে না। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের জন্য, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, যেটা তুষার ভাই বলেছে, আমি একমত যে অন্তত আসিফ মাহমুদের এই জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। এবং সরকার যদি সেখানে গুরুত্ব না দেয় তাইলে সেটাও কিন্তু আমরা ভিন্নভাবে ভাববো যে একটা একটা রাষ্ট্রে ডিপ স্টেট কাজ করছে এবং তাদেরকে 29 সাল পর্যন্ত থাকতে দিয়েছিল, যেখানে বিএনপির বিরুদ্ধে মামলাগুলো কার্যকর করে তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে নির্বাচনের অযোগ্য করার একটা ইনডাইরেক্ট বাতাস দিয়েছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের গুরুত্ব দেওয়া উচিত। আর যদি না দেয়, গুরুত্ব যদি না দেন তাইলে সেটা কেমন হবে, সেটা আর একটা আসপেক্ট আমি ধরবো। কারণ আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতা আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালা বদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতা আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদের বেলায় থেকে থাকে, আর একটা সরকারের বেলায় যে থাকবে না তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলা উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল, এখন সেটা যদি সরকার করতে না পারে তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন আমরা নির্বাচনে কি শুনছি, যে ছাত্ররা নিয়োগ দিছিল ইনুস সাহেবকে, এবং নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন এমন কথা ছিল। কিন্তু আমি যদি এটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করত ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম? ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটা যদি আসি, আপনি খলিলুর রহমান, যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন এই প্রশ্ন তো আসবে রে ভাই,
আসবে না যে আজকে উনি তো মন্ত্রী, আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, জি। তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা কাসেম গেছেন। সাহেব। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক নর্মাল করছে তো, তাই আমি বলবো, কারণ তাকে তো নমিনেশন দিচ্ছেন। তখন কিন্তু এটি আজহারুল হক সাহেব খালাস পেয়েছেন। তার খালাস পাওয়া আর দণ্ড হওয়া এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না, কারণ এটা কোর্টের ভার্ডিক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো নর্মাল সেম ফুটিং এর আসামি, কিছু এক্সিকিউট হয়ে গেল আর কিছু হইল না, হইলেন না। এ সময় কিন্তু আজকে যারা সরকার তাদের লোকই ছিল অ্যাটর্নি জেনারেল, বলবেন ওই যে বললাম অন্তর্বর্তীকালীন সরকারের না, যেহেতু উনি পরবর্তীকালে নমিনেশন নিয়ে এমপি হয়েছেন এবং আইনমন্ত্রী হয়েছেন নাকি। সুতরাং আপনি ধরে নিতে পারেন, তাহলে এতে আমরা একদিকে মনে করেন জামাতের বিরুদ্ধে চিৎকার করতেছেন সবাই, আবার এটিএম আজহারুল সাহেব মুক্তি পেয়ে তিনি এখন কিন্তু এমপি। সুতরাং আপনি যদি ওইভাবে ডিপ স্টেটের চিন্তা করেন, একটু বড় পরিসরে যদি আমি বলি, আপনি লক্ষ্য করে দেখেন তো, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে এমপি হয়েছে না? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। জি। আচ্ছা, তারপরে আর কি মীর কাসেম সাহেবের ছেলে এমপি হয়েছে না? হয়েছে তো। তারপরে আপনি যদি আসেন হাম্মাম, মানে সালাউদ্দিন কাদের এমপি। আচ্ছা, সে বিএনপি ঘরানার বুঝলাম, কিন্তু বাকি যারা হয়েছে তারা কিন্তু প্রত্যেকের পিতা মৃত্যুদণ্ড প্রাপ্ত, এবং যে মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। তো তারা কি এত পপুলার যে পাশ করে আসলো? তাহলে ওই যে রেজওয়ানা বলছিল যে মেইন স্ট্রিমে আমরা উগ্রবাদীদেরকে আসতে দেইনি, তাহলে এই যে যারা আসছে এত পপুলার, এত ভোট পাইছে, নাকি তাদেরকে আনা হয়েছে? এটা তো ডিপ স্টেটের রোল। তাহলে তাদেরকে আনার মানে কি? তাদেরকে আনার মানে কি পেইন লাঘব করা? অর্থাৎ এদের পিতাদেরকে হারানোর পর এটাকে কি আমরা করছি, ব্যালেন্স করছি যে ভুলে যাও অতীত, কষ্ট ভুলে যাও। কিন্তু কারা করছে এগুলো আপনার সেটা তো মনে হয় সেকেন্ডারি। আচ্ছা। আপনি যদি এখন রেজওয়ান আপনি বলছেন যে উগ্রবাদী যাতে আসতে না পারে, আর উগ্রবাদী যদি আসতে না পারে বলতেছে, আবার মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করে আসলো, দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করে আসলো, যাদের কথা বললাম যে পাশ করে আসলো, এরা কি সত্যি পপুলার জনগণ ভোট দিছে? যেহেতু ওই শব্দটা আসছে। পাশাপাশি গণভোটের নিয়ে আপনাকে 2টা গেজেট হয়েছে, আপনি জানেন। প্রথম গেজেট হলো 13 তারিখ, তারপর একটা গেজেট হলো 7 দিন পরে, সেখানে 10 লাখ ভোট বাতিল করা হয়েছে। তাহলে রাষ্ট্রের 10 লাখ ভোট বাতিল করে একটা ভোটের ফলাফলে 2টা যখন গেজেট হয়, তখন তো আপনার কোশ্চেন মার্ক থাকতেই পারে। সুতরাং এটা কি নির্বাচনটা কি ইঞ্জিনিয়ারিং? এই যে ডিপ স্টেট যেটা আসিফ মাহমুদ বলল, আজকে যে কোনোভাবে হোক এটাকে ব্যালেন্স করা একটা নির্বাচন কিনা। আপনি দেখেন সবাই কিন্তু মোটামুটি সাইলেন্ট হয়ে গেছে। আমরা চাই না সাইলেন্ট হলে ভালো, পার্লামেন্টে লড়াই করলে ভালো, কিন্তু আলটিমেটলি বিষয়টা দাঁড়াইলো কি? এদিকে আবার বলা হচ্ছে যে শফিকুর রহমান সাহেবকে পাশ করানো হয়েছে, নাহিদ ইসলামকে পাশ করানো হয়েছে, তার সবাইকে এইটা পাশ করানো হলো। গণভোটে বলছে না ভোট বেশি পড়ছে, হাতে পাশ, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং। শুধুমাত্র যে 2/3 মেজরিটি বিএনপি পাইছে, এইটাই কি শুধু এই অংশটা কি পরিশুদ্ধ? অনেক প্রশ্ন আসে। সুতরাং এই ডিপ স্টেটের যে বিষয়টা, সেই ডিপ স্টেটের বিষয়ে এই রেজওয়ানা সাহেব ইনভলভ ধরতে পারেন, আপনি খলিলুর রহমান সাহেব, আপনি আসিফ মাহমুদ, যাদেরকে বলেন, আলটিমেটলি তো তারাই ছিল পুরা চাবিকাঠি নাড়াইছে। সুতরাং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, অ্যাকশন নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম আর না। এটা রাষ্ট্রে ভাই, আমরা কি সবাই ভিকটিম হব? শুধু এরকম এই সব কিছু করে একটা সরকার চলে গেল, আরেকটা সরকার বসে গেল, কত ত্রুটি বিচ্যুতি। ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে পারতেন, থাকতে পারলেন না কেন? মানলেন না, তাই থাকতে পারলেন না। কি মানলেন না সেটা বলেন না। এগুলো পরিষ্কার করা দরকার। জনগণকে ভাই আর ঠকায়েন না। আমাদের অনুরোধ, রাষ্ট্রকে বলবো, জনগণকে, সাধারণ জনগণ, আমরা সবাই সাধারণ, আমাদেরকে ঠকায়েন না। জি, রাজ্জাক ভাই আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে আবার তুষার ভাইয়ের কাছে আসছে। তুষার ভাই যে অনেকগুলো প্রশ্ন তিনি তুলছিলেন, কিন্তু আমার একটি কথা, যে এই ডিপ স্টেটের প্রভাব কি আসলে চলতেই থাকবে, বা আগামীতেও কি এ ধরনের কোনো আশঙ্কা বা গল্প কি আমরা শুনতে পাবো কিনা?
এই বিবৃতি যেটা এসেছে এবং তার আগে কিছু মন্তব্য, এইটুকু কিন্তু আমাদের জ্ঞান এই ডিপ স্টেট সম্পর্কে। আমরা তো আর তাদের সাথে কথা বলিনি, আমরা জানিও না তারা কারা। ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অনেক নাম ধাম আসে, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা জানি না, কিন্তু আসল তথ্য তো আসিফ মাহমুদ জানেন, কারণ তারা তো এটা শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমতায় কাকে থাকতে বলা হয়েছিল 2029 সাল পর্যন্ত? তাহলে এই পুরো উপদেষ্টা পরিষদটা, ডক্টর ইউনূস সহ, তাহলে ওনারা কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? ডক্টর ইউনূসও বলেছেন, ওনাকে তো তাহলে জিজ্ঞেস করা উচিত। এই রিজওয়ানা হাসানের নাম উনি বললেন, বা ধরেন আসিফ নজরুল ভাই আছেন, তারাও কি ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন? নাকি সরকারের মধ্যেই ডিপ স্টেটের লোক ছিল, তারা আলাদা এরা আলাদা? মানে দেখেন কত ধরনের প্রশ্ন। কিন্তু একটা জিনিস দেখেন, একটা কথা বলা হয়েছে যে ডিপ স্টেট নাকি বলেছিল যে বিএনপির অনেকের নামে তো মামলা আছে, তাহলে সেই মামলায় সাজা হয়ে যাবে, হয়ে গেলে তার নির্বাচন করতে পারছে না, তাহলে 2029 পর্যন্ত থাকো। তার মানে ডিপ স্টেট আমাদের আদালতকে প্রভাবিত করে, কার সাজা হবে এবং হবে না এটা তারা ঠিক করে। এই বিষয়টি আচ্ছা, আছে। এখন- আর আওয়ামী লীগের এখন বিষয়ে এইখানে দেখেন আদালতের আওয়ামী মানুষ লীগের আছে। বিষয়ে তাদের একটি আমরা তো আদালতের- প্রস্তাব ছিল, যেটি বলেছিল আসিফ মাহমুদ কি সজীব, ছিল প্রস্তাব? যে আওয়ামী লীগের যারা মামলা আছে সেই বিষয়ে তাদেরকে ছাড় দেওয়ার একটি বিষয়ের কথা আছে। মানে কিন্তু কাউকে তারা রাজি ছাড় দেবে। হননি। মানে কাউকে ছাড় দেবে, কাউকে দেবে না, কাউকে ঢুকাবে, কাউকে ঢুকাবে না, ব্যাপারটা এরকম না। তার মানে কি আমাদের বিচার ব্যবস্থা ডিপ স্টেটের কথা শুনে? তাহলে এই উকিল সাহেবদের কি দরকার, তাই না? আমরা জানবো যে কে ডিপ স্টেট, আমরা তার কাছে গিয়ে ধর্ণা দিব, তারপরে তারা ডিসাইড করে দেবেন রায় কি হবে, তারপরে হবে। ব্যাপারটা কি এরকম? আমার তো মনে হয় যে ডিপ স্টেট কি এইটা সুও মতো বলে না, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে জানতে চায়। আমি তো জানি না রাজ্জাকি ভাই, এটা তো শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাওয়া জানতে হয়, চায় না তো কোর্ট আমাদের কাছে, জানতে চাইছে হ্যাঁ, মানে যে আসেন আপনি এই বলেন। শতপ্রবৃত্ত হয়ে যদি জানতে চাইতেন আদালত, তাহলে ভালো হতো, কারণ এটা তো আদালতেরও সম্মানহানি। কারণ বলা হচ্ছে যে আদালতের রায় কি হবে না হবে ওনারা ঠিক করে দিবেন, এবং তার ভিতরে দিয়ে নির্বাচনে কি আসবে আসবে না সেটা ঠিক হবে। দেখেন একটা ষড়যন্ত্র তত্ত্ব, মানে তত্ত্ব। তারপরে কি হলো? তারপরে বললো ডিপ স্টেটের সাথে তারা কথা বলেছেন, তাহলে তারা ডিপ স্টেটকে চিনেন। তারা কি এখন কথা বলা বন্ধ রেখেছেন? আমাদেরকে কি ওনারা নিশ্চিন্ত করতে পারবেন যে তারা এখনো কথা বলছেন না? আচ্ছা, তারপর একটা প্রশ্ন আছে, ডিপ স্টেট তাদের কথায় রাজি হলো না, তাহলে যারা ক্ষমতা এসেছে তারা রাজি হয়েছে? উনি কি সেটাই বলতে চাচ্ছেন? তো তাদেরকে তো ডিপ স্টেট আসতেই দিতে চায় নাই। তো যাদেরকে আসতে দিতে চাইলো না, এরা রাজি হলো না বলেই ওরা চলে হলো আসলেন। না, হ্যাঁ, ব্যাপারটা হলো কি না এরকম? বলে- হলো না বলে তাদের কাছে- জনগণ তো ডিপ স্টেটের কথা জানতো না, তাহলে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, ভোটেই সরকার এসেছে। দেখেন এই কথাটার মধ্যে দিয়ে কতগুলি জায়গা ছোট হয়েছে। আদালত ছোট হয়েছে, সংবিধান ছোট হয়েছে, রাষ্ট্র ছোট হয়েছে, গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন, এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে। এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না। এত দেশপ্রেমিক আপনারা, আপনারা মানেন নাই, আপনারা শোনেন নাই তাদের। সেটা বলে নাই, আমরা তো ওইটাই বলতেছি। ওইটাই তো আমরা জানতে চাই যে প্রস্তাবগুলো কি প্রস্তাবগুলি ছিল? কি ছিল। তাহলে তো আমরা বুঝতাম, সেই প্রস্তাবগুলি হতে দেখলে আমরা বুঝতাম যে আরে এইটা তো ওদের ইচ্ছা। দেখেন নাম বলে না, প্রস্তাব বলে না। প্রস্তাব বলে না, তাদেরকে দেখিয়েও দেয় না, আবার তাদের কথা শুনেও নাই, আবার তাদের ইচ্ছা মতো সবকিছু হতেও দিয়েছে, আবার এখন তাদের বিরুদ্ধে অভিযোগও করে। কারণ কি এগুলোর? আবার কারণ তারা কি? হত্যাকারী, কিন্তু তাদের প্রস্তাব বলে না, আবার হত্যার বিচারও চায়, কিন্তু তাদের নাম বলে না, কিন্তু আবার তারা দেখেন অভিযুক্ত করেছে ষড়যন্ত্রের জি। মধ্যে তারা আছে। আপনি যদি একজন সাধারণ ছাত্র হতেন আর আপনাকে খালি প্রশ্ন করতাম যে এই কথার অর্থটা শুধু বলেন, আপনি পারতেন? উনি পারতেন না, আমিও পারতাম না, রাজ্জাকে ভাবে পারতো না। এটা ওনারাই শুধু পারবেন, কারণ ওনারা তো অটো পাস, ওনারা অটো পাস অ্যালাউ করেছেন এই দেশে, পরীক্ষা ছাড়া পাস করে যায়। যারা পরীক্ষা ছাড়া পাস করতে দেয় তারা আবার নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে দেয় না। আর তাদের সমস্ত কাজের মধ্যে স্ববিরোধিতা। তারা কি করেছিলেন? সমস্ত আন্দোলনকারী দলগুলিকে বলছিলেন যে এটা লীগ, রিকশা লীগ, আনসার লীগ, পুলিশ লীগ, এই লীগ, যখন আন্দোলন হলেই বলে। তারপরে এক পর্যায়ে তাদের প্রেস সচিব বলতে শুরু করলেন, জানেন কতগুলি ব্লকেড হয়েছে, কতগুলি আন্দোলন হয়েছে আমাদের বিরুদ্ধে। তার মানে হাজারের উপরে তারা বলেছিলেন সংখ্যাটা, যে এতগুলি নাকি আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই 1100 লীগ, 1000 লীগ, 1000 পার্টি, আলাদা আলাদা দলবল, তারা প্রতিবাদ করেছিল। তো এদের না কোনো সমর্থন নাই? তাদের সমর্থন নাই, তারা 1000 বার এসে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। তাদের কথাবার্তার না কোনো আগামাথা নাই। এই গাছের শিকড় কোন দিকে আর এই গাছের মাথা কোন দিকে, এটা বোঝা খুবই কঠিন। এরা এক লতা, এরা যে বৃক্ষে স্বার্থ সেই বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে উঠে। এই জন্য এরা বিএনপির কাছে গিয়ে বলেছে আমাদেরকে নেন, নেয়নি।
এরপর তারা জামাতের কাছে গিয়ে বলছে আমাদেরকে নিয়েছে। এই জন্য বিএনপি এখন ভালো না, জামাত এখন ভালো। জামাত ধরেন যদি ক্ষমতা চলে যাইতো, তখন তারা ডিপ স্টেটের নাম বলতেন আমাদেরকে ডিপ স্টেট এটা বলেছিল। এখনো বলে না, তখনও বলতো না, তখন আরো চুপ করে থাকতো। কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় তারা উপদেষ্টা ছিলেন না, তখন তারা চুপ করেছিলেন কেন? তখন ডিপ স্টেটের নাম ফাঁস করেন নাই কেন বলেন নাই? ওনাদের কোনো কথা না, ওনারা জবাব দেন না। ওনারা জবাবদিহিতার ঊর্ধ্বে, ওনারা সবকিছুর থেকে দায়মুক্ত। ওনারা মনের যা ইচ্ছা তাই করেছেন, তাই করবেন, ভবিষ্যতেও তাই করবেন। ওনারা নতুন দিন এনেছেন, নতুন বন্দোবস্ত এনেছেন, কিন্তু নতুন বন্দোবস্তের প্যাকেট খুললে দেখি ভিতর থেকে ওই একই পচা মাছ বেরিয়ে আসে। তাহলে আর লাভ কি? তাহলে এত আন্দোলন, এত রক্তক্ষয়, কি লাভ হলো? বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই প্রশ্ন তিনি যে দাঁড়িয়ে যায় না, এই প্রশ্ন তিনি যে কথা আমাদেরকে বলছেন, সেটি প্রতিনিয়ত আসলে যদি সত্যি হয়ে থাকে। প্রতি